আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক ওয়েবিনার পর্ব 3-এ উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বিবি হাওয়া, গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন মির্জা মোহাম্মদ দিদারুল আনাম মহোদয়, শিক্ষা বিশেষজ্ঞ, A2I ICT ডিভিশন, ঢাকা। আমাদের সাথে আরো উপস্থিত আছেন মোহাম্মদ জাকির হোসেন রিয়াজ, সাবেক সভাপতি, বিইসি কেন্দ্রীয় কমিটি। আমাদের সাথে অতিথি হিসেবে আরো আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, নির্বাহী সভাপতি, বিইসি কেন্দ্রীয় কমিটি। আমাদের আজকের এই আয়োজনের সভাপতিত্ব করছেন SM মোজাম্মেল কবির টুটুল মহোদয়, সভাপতি, ভিইসি কেন্দ্রীয় কমিটি। আজকের এই পুরো আয়োজন কারিগরি সহায়তা দিচ্ছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যার, সাংগঠনিক সম্পাদক, বিইসি কেন্দ্রীয় কমিটি। আজ আমরা এমন একটি যুগান্তকারী বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি, যা আমাদের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, আর তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইতিমধ্যে আমাদের 2টি পর্ব সমাপ্ত হয়েছে। আজকে 3য় পর্ব অনুষ্ঠিত হবে। এই পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন জনাব মুস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দগুপ্ত উচ্চ বিদ্যালয়, নরসিংদী, এবং সাথে আছেন প্রশিক্ষক হিসেবে আছেন ফয়জুল মনির স্যার, সহকারী শিক্ষক, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আইসিটি সম্পাদক, ভিইসি কেন্দ্রীয় কমিটি। এআই আজ শুধু যন্ত্র নয়, জ্ঞানের নতুন দ্বার। শিক্ষকের হাতে সে যেন এক জাদুর তলোয়ার, সময় বাঁচায়, শেখায় নতুন পথ, শিক্ষার আলোয় জ্বলে ওঠে ভবিষ্যৎ। এই প্রত্যয়কে সামনে রেখে চলুন আমরা প্রশিক্ষণের পর্বে চলে যাই। আজকের পর্বে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি মুস্তাফিজুর রহমান স্যারকে, সিনিয়র শিক্ষক, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দগুপ্ত উচ্চ বিদ্যালয়, নরসিংদী। অসংখ্য ধন্যবাদ বিবি হাওয়া ম্যাডামকে, যিনি আজকের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমাদের আজকের প্রোগ্রামটি। আর আমাদের আজকের প্রোগ্রামে যুক্ত হবার কথা রয়েছে মির্জা মোহাম্মদ দিদারুল আনাম স্যার, শিক্ষা বিশেষজ্ঞ, A2I ICT ডিভিশন, ঢাকা, TTC। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ জাকির হোসেন রিয়াজ, সাবেক সভাপতি, ভিইসি কেন্দ্রীয় কমিটি। আরো যুক্ত আছেন তারিকুল ইসলাম, নির্বাহী সভাপতি, ভিইসি কেন্দ্রীয় কমিটি। সাথে আমাদের সভাপতি হিসেবে যুক্ত রয়েছেন SM মোজাম্মেল কবির টুটুল স্যার। আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ভিইসি কেন্দ্রীয় কমিটি। আমার সতীর্থ প্রশিক্ষক হিসেবে যুক্ত আছেন ফয়জুল মনির স্যার, সহকারী শিক্ষক, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আইসিটি সম্পাদক, ভিইসি কেন্দ্রীয় কমিটি। আমি মুস্তাফিজুর রহমান, বরাবরের মতো আপনাদের সাথে আছি। তো আমরা আজকে শিডিউলটা দেখেছি বরাবরের মতো। আমরা mustafiz.com থেকে আমরা চলে যাব হচ্ছে এআই ক্লাস মেনুতে। এখানে ক্লিক করলে আমরা শিডিউলটা পেয়ে যাব আমাদের আজকের 3য় ক্লাসে। আমরা আজকে যে বিষয়গুলোর উপর আলোচনা করব তার মধ্যে বিশেষ করে আমাদের পড়াশোনা এবং প্রশ্নপত্র বা উত্তরপত্র তৈরি করার কাজগুলো আমরা আজকে শিখব। তার মধ্যে এআই দিয়ে কিভাবে আমরা মাল্টিপল চয়েস বা নৈবিত্তিক প্রশ্ন ক্রিয়েট করতে পারি, ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল কোশ্চেন অথবা শর্ট কোশ্চেন কিভাবে ক্রিয়েট করতে পারি, অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারি, এই সকল বিষয়গুলো আমরা দেখব। আরো দেখবো এআই দিয়ে কিভাবে বিভিন্ন কোশ্চেনের উত্তর আমরা খুব অল্প সময়ে লিখে ফেলতে পারি, কিভাবে কোন একটা বিষয়কে ব্যাখ্যা করে আমরা বুঝতে পারি। তারপর এআই দিয়ে কিভাবে আমরা সামারি লিখতে পারি, থিম লিখতে পারি, ডেইলি রুটিন তৈরি করতে পারি, ডেইলি টাস্ক তৈরি করতে পারি। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমাদের আজকের ক্লাসটি চলবে। তো আমরা প্রথমে আপনাদের একটি নতুন এআই টুলের সাথে আজকে পরিচয় করিয়ে দিব। আমি চলে যাচ্ছি নতুন
যে এআই টুলটি সেটা হচ্ছে ডিফিট, আর লিঙ্কটা হচ্ছে app.diffit.me। আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিতেছি, আপনারা চেক করে নেবেন। তো আমরা যদি app.defeat এই টুলসটাতে আসি, এখানে আমরা এআই দিয়ে শুধুমাত্র নির্দেশনা দেওয়ার পর আমরা কিন্তু ভালো একটা ফলাফল বা রেজাল্ট পাইবো। তো আমরা যে কোনো একটা টপিকস এর উপরে একটা নির্দেশনা দেই, আমরা যেরকমের অন্যান্য এআই টুলস বিশেষ করে চ্যাটজিপিটি, জেমিনাই এগুলোর মধ্যে যেভাবে আমরা প্রম্পট বা নির্দেশনা দিতাম, ঠিক একইভাবে আমরা এখানে একটা নির্দেশনা দিই। তো আমরা যে কোনো একটা সহজ বিষয়ের উপরে আমরা লিখতে বলি। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে এখানে কি কি আছে। তার মধ্যে লিটারি অ্যানালাইটিক্স আমরা এই ট্যাবের মধ্যে আছি। পরের ট্যাবে আমরা বুকস দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন বই এর সামারি বা ওই বই সম্পর্কে হচ্ছে বিভিন্ন তথ্যগুলো আমরা ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারবো। আর্টিকেলস অর ইউটিউব লিঙ্ক, আমরা যদি কোনো একটা ইউটিউবের লিঙ্ক এখানে পেস্ট করি, তাহলে ওই ইউটিউবের ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলা আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। তারপরে টেক্সট বা পিডিএফ কোন একটা বই আমরা এখানে আপলোড করে ওইটার সামারি করতে পারবো বা ওইটা থেকে যে কোনো কোশ্চেন করতে পারবো। তারপরে হইছে ভোকাবুলারি লিস্ট, আমরা ভোকাবুলারির বিভিন্ন লিস্ট এখানে ক্রিয়েট করতে পারবো। তো অনেক অনেক বিষয়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি প্রথম যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবেই যাচ্ছি। তাহলে আমরা হচ্ছে লিটারি অ্যানালাইটিক্স এই ট্যাব থেকে আমরা এখানে প্রম্পট লিখবো। তার আগে আমরা একটু নিচে দেখে নিই কি কি আছে। আমাদের যে রিডিং লেভেল গুলো রয়েছে, আমাদের যে বিভিন্ন গ্রেড রয়েছে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে আমরা এখানে পেয়ে যাব 11th গ্রেড পর্যন্ত। তো আমরা যেহেতু আমরা একটা 19 এর উপরে একটা টপিকস দিব লেখার জন্য, সেই কারণে আমরা গ্রেড 9টা সিলেক্ট করে রাখি। তারপর ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো চাই, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। আমি বাংলাটা সিলেক্ট করে রাখছি। যদি শুধু ইংরেজিতে চান সেক্ষেত্রে ইংরেজি সিলেক্ট করতে পারবেন। অন্য কোনো ভাষায় চাইলে সেটাও পারবেন, আপনি যদি আরবিতে চান সেটাও পারবেন। আচ্ছা, তো আমরা বেঙ্গলিটা আবার সিলেক্ট করে দিই, আমরা বাংলায় প্রম্পটটা লিখবো। তারপর হচ্ছে টাইপস অফ রিডিং, অর্থাৎ কোন ধরনের টেক্সট আমরা চাই, সেটা হচ্ছে আমরা ডিফল্ট যেটা আছে ইনফরমেশনাল টেক্সট ওটাই রাখবো। তারপর ফিকশনাল টেক্সট চাইলে আমরা দিতে পারি, তারপর জেনারেটে ক্লিক করবো। তো আমরা আপনারা বিভিন্ন বিষয় বা প্রম্পট লিখে বা নির্দেশনা দিয়ে এখানে ট্রাই করবেন। আমরা এবার বেসিক কোন একটা বিষয় লিখি, আমি বাংলায় লিখি। আমরা লিখি যে সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি। আমরা আরো একটু বড় লিখতে পারি, প্রতিটির উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো আমরা একটা প্রম্পট বা হচ্ছে একটা নির্দেশনা দিলাম। এখন আমরা নিচ থেকে হচ্ছে জেনারেট রিসোর্স এখানে ক্লিক করে দিব। তো এখন সে হচ্ছে আমাকে এই বিষয়ে অনেকগুলা তথ্য দিয়ে দিবে, প্লাস আমরা চ্যাট জিপিটিতে যে নির্দেশনাগুলো দিতাম সেটা পাইতাম। আর এখানে একটু অ্যাডভান্স লেভেলে আমরা পাবো, যেহেতু এটা টিচার্স টুলস একটা। তো এখানে কিন্তু আপনি স্টুডেন্টদের কিভাবে মূল্যায়ন করবেন ওই বিষয়গুলো পেয়ে যাবেন। তো আমরা একটু দেখি, আমাদের রেডি হয়ে গেছে। এখানে বিভিন্ন সোর্স রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমরা চাইলে তথ্যগুলো ইনপুট করতে পারি। যেমন এখানে সেন্টেন্স টাইপস, ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, এখানে 4 ধরনের সেন্টেন্স দিয়েছে। হয়তো আরো একটা রয়েছে, এটা এখানে আসে না। ওকে, তো সেন্টেন্স টাইপস আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্লাইড দিয়ে দিয়েছে। তারপর এখানে কিন্তু আরো কয়েকটা স্লাইড আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু লক্ষ্য করি জুম করে, এখানে আবার পরের বিষয়গুলা দিয়ে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে টাইপস অফ সেন্টেন্স উইথ এক্সাম্পলস। এখানে যেই 4টা সেন্টেন্স এর কথা বলা হয়েছে, যদি আমরা 5 প্রকার সেন্টেন্স পড়ে থাকি। ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন আই হ্যাভ আ ডগ। ইম্পারেটিভ সেন্টেন্স ক্লোজ দ্য ডোর। ইন্টারোগেটিভ সেন্টেন্স হোয়াট ইজ মাই ফোন। এক্সক্লামেটরি হোয়াট ইজ, ও দ্যাট ইজ অসম। ওকে, এর পরের যদি যাই পরের স্লাইডে, টাইপস অফ সেন্টেন্স বাই ইন্টেনশন। এখানে প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে বেশ কয়েকটি এক্সাম্পল দেওয়া রয়েছে।
তারপরে টাইপস অফ সেন্টেন্স, যেগুলোকে আমরা পাঞ্চুয়েশন মার্ক বলি, কোনটার শেষে কোন ধরনের পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করি। বিশেষ করে আমরা যখন সেন্টেন্স গুলো লিখি বা নেরেশন পড়ি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। বিশেষ করে সকল সেন্টেন্স গুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায় বা ডিক্লারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো আমরা যেন বুঝতে পারি কোনটা কোন সেন্টেন্স, এই কারণে সিম্বল গুলা দেওয়া থাকে। তো এখানে আমরা একটু মিসিং দেখতে পাচ্ছি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে নরমালি ফুল স্টপ হয়, ডিক্লারেটিভ সেন্টেন্সেও ফুল স্টপ হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হ্যাঁ এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন হয়, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মার্ক হয়। তারপরে সেন্টেন্সের স্ট্রাকচারস অনুযায়ী যে 3 প্রকার সেন্টেন্স রয়েছে, সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, ওগুলো নিয়ে আমাদের এখানে স্লাইড দেওয়া হয়েছে। তারপরে টাইপস অফ সেন্টেন্স, এখানে আবার বিভিন্ন, আমরা একটু বড় করার চেষ্টা করি। যেমন এখানে ডিক্লারেটিভ সেন্টেন্স, তার কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের। তো আমরা যা চাচ্ছিলাম যে হচ্ছে সেন্টেন্স সম্পর্কে একটু বিস্তারিত তথ্য, আমাদের কিন্তু মুহূর্তের মধ্যে অনেক তথ্যই আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা চাইলে এগুলো প্রিন্ট করতে পারি, আমরা হচ্ছে এগুলোকে এক্সপোর্ট করতে পারি ডক হিসেবে অথবা পিডিএফ হিসেবে। আমরা যদি একটু নিচে যাই তাহলে এই সেন্টেন্স সম্পর্কে আরো বিস্তারিত যেই টেক্সট গুলা সেগুলো আমাদের এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে প্রথমে হচ্ছে সংজ্ঞা তুলে ধরা হয়েছে, সেন্টেন্সের যে বিভিন্ন পার্ট গুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে, 5 প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে অন্যান্য যে ডিটেলস গুলো আছে, এক্সাম্পল গুলো আছে, এগুলো এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এখন আমরা যদি চাই যে সেই তথ্যগুলো কোথা থেকে নিয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে শো সোর্সে যদি ক্লিক করি তাহলে এই যে এখানে লিংক পেয়ে যাব যে এই বিভিন্ন তথ্যগুলো সে ইন্টারনেটের কোন কোন সাইট থেকে নিয়েছে। নিচে আমরা বিভিন্ন সোর্স দেখতে পাচ্ছি, দেখেন এই সোর্স গুলো হচ্ছে সে ব্যবহার করেছে। তো আপনারা চাইলে ওগুলাতে ক্লিক করে গিয়ে আবার আরো ডিটেলস দেখতে পারেন, যেগুলো আমরা নর্মালি গুগলে সার্চ করে আগে দেখতাম। তাহলে আমি সোর্সটা আবার হাইড করে দিলাম। এখানে নিউতে যে টেক্সটের লেংথ, তারপরে অ্যাড বা রিমুভ, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, রাইটিং, বিভিন্ন স্টাইল, তারপর হচ্ছে টেন্স বা আদার্স, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এগুলোতে ক্লিক করে সেগুলো জানতে পারবেন। আমরা এখানে একটা এডিট বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করেও এই টেক্সট গুলোকে এডিট করা যাবে। আমরা যদি কপি করে অন্য কোনো ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে চাই, জাস্ট এখানে ক্লিক করলেও আমাদের হচ্ছে কপি হয়ে যাবে। ওকে, আর আমরা যদি এডিট করতে চাই এখানে ক্লিক করে আমরা এই বিষয়গুলো প্রত্যেকটাকে আবার এডিট করতে পারবো। এডিট করা হলে আমরা সেভ দিয়ে দিব। এবার আমরা আরো নিচে যাই। এখন এই সেন্টেন্সের উপর আমরা যেই ইনফরমেশন বা হচ্ছে নির্দেশনাটা তাকে দিয়েছিলাম তার উপর একটু সামারি লিখে দিয়েছে অল্প 3টা বাক্যে। যেমন বাক্য হলো কিছু শব্দ বা যা একসাথে বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে। বাক্যে প্রধানত 2টি অংশ, যেমন একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তারপরে গঠন ও অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার: বর্ণনাবাচক বা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ, অনুজ্ঞাসূচক, ইম্পারেটিভ, ইচ্ছা বা প্রার্থনামূলক, যেটা অপারেটিভ সেন্টেন্স, আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো 5টা এখানে তুলে ধরা হয়েছে সামারিতে। তারপরে কি ভোকাবুলারি ওয়ার্ডস, অর্থাৎ এই টেক্সটটা পড়তে গেলে বিভিন্ন যে ইংরেজি শব্দগুলো রয়েছে শব্দগুলোর যে ভোকাবুলারি বা অর্থ, সেই অর্থগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে সেন্টেন্স কি, সেন্টেন্স হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, নাউন এটা। এখানে সেন্টেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে, শব্দ বা শব্দ সমষ্টি যা একটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করে। এক্সাম্পল, একটি সেন্টেন্স এ কর্তা, কর্তা মানে সাবজেক্ট, এবং ক্রিয়া ভার্ব থাকা আবশ্যক, অর্থাৎ সাবজেক্ট ও ভার্ব থাকবে একটা সেন্টেন্সে। তারপরে সাবজেক্ট কি, সাবজেক্টের এখানে সংজ্ঞা, এক্সাম্পল, ব্যাখ্যা, এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রেডিকেট কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, তথ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে ভোকাবুলারিতে। আর সে নিজে নিজেই কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন ক্রিয়েট করে দিয়েছে। যেমন এটা হচ্ছে কোয়েশ্চেন আর নিচে 3টা হচ্ছে অল্টারনেটিভ অ্যান্সার। যেমন অনুচ্ছেদ অনুসারে একটি বাক্য বা সেন্টেন্স তৈরি করার জন্য শব্দগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকা জরুরি। এখানে 4টা অপশন দিয়েছে, যেটা সঠিক ওগুলা কেউ পড়াশোনা করার পর অথবা আমরা স্টুডেন্টদের দিতে পারি যেন আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি। তো এখানে 3টা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে। তারপর কিছু শর্ট অ্যান্সার কোয়েশ্চেন দেওয়া হয়েছে। অনুচ্ছেদ অনুসারে একটি বাক্যের প্রধান কয়টি অংশ এবং সেগুলো কি কি।
তো এগুলার উত্তর স্টুডেন্ট লিখতে পারে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমরা নির্দেশনা দিয়েছি কম, বাট আমরা আউটপুট পেয়েছি অনেকগুলা। তারপর কিছু ওপেন এন্ড প্রম্পট রয়েছে। অনুচ্ছেদটি পড়ে তোমার মনে হলো বাক্যের কোন প্রকারটি তুমি সবচেয়ে বেশি ব্যবহার করো, কেন তুমি সেই প্রকারটি বেশি ব্যবহার করো এবং এটি কিভাবে তোমার চিন্তা প্রকাশে সাহায্য করে। তো এই যে 5 প্রকার সেন্টেন্স আমরা পড়লাম, ওটার মধ্যে হচ্ছে কোনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এটা স্টুডেন্টকে আমরা এই ধরনের কোয়েশ্চেন এক্স করতে পারি বা উত্তর লিখতে বলতে পারি, আর সেটা সম্পর্কে সে লিখবে। তো এভাবে ওপেন এন্ড কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এরপর গেট স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, আমরা স্টুডেন্টের অ্যাক্টিভিটিস করানোর জন্য বিভিন্ন শীট এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখানে ক্লিক করলে আমরা এই ফরম্যাট গুলো পাইবো। আমরা একটু দেখে নিই কি কি ফরম্যাট রয়েছে। আমরা এখানে অনেক ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছি। তার মধ্যে লাস্টের দিকে পিডিএফ রয়েছে, তার আগে ওয়ার্ড, তার আগে রয়েছে পিপিটি, পাওয়ার পয়েন্ট, তারপর আমরা ক্লাসরুমের বিভিন্ন ইমেজ, তারপরে গুগল ডক্স, বুলেট পয়েন্ট সহ আরো কয়েকটি ফরম্যাট দেখতে পাচ্ছি। আমরা কোন ফরম্যাটে চাই আমরা এখানে ক্লিক করে দেখি আমরা কি কি ফরম্যাট এখানে পেতে পারি। গেট স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, হোয়াট এ লার্ন, আমি কি কি শিখলাম, সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এইভাবে আমরা স্টুডেন্টদের হচ্ছে বিভিন্ন শিট দিতে পারি, যে শিট গুলাতে তারা হচ্ছে ফিল আপ করবে ক্লাস করার পরে, অথবা হোমওয়ার্ক হিসেবেও দিতে পারি। তো এখানে আমরা এই ডিফিট ইউজ করে একটু আইডিয়া পাইলাম যে হচ্ছে আমরা কিভাবে এটা ইউজ করে খুব দ্রুত সময়ে কোন একটা ক্লাস কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, বা কোন একটা লেসন প্ল্যান ক্রিয়েট করতে পারি, বা ক্লাস অ্যাক্টিভিটিস ক্রিয়েট করতে পারি। আপনারা ইউজ করে দেখবেন। আরো বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনারা দিবেন, বাংলা রয়েছে, গণিত রয়েছে, যার যে সাবজেক্ট, বিজ্ঞান রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা অনেক রিসোর্স পেয়ে যাব। তো সাইটটা আপনারা ইউজ করে দেখবেন। ওকে, এই এর উপরে যদি আপনাদের কোশ্চেন থাকে, আমরা একটা দুইটা কোশ্চেন নেই, পরে আমরা আরেকটা অপশনে চলে যাব, তারপর আমরা মুনির স্যারের কাছে চলে যাব। একটা দুইটা যদি কোশ্চেন থাকে কারো ডিফিট এআই সম্পর্কে, app.defeat.me। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। চমৎকার উপস্থাপনা হচ্ছে, এবং এই ডিফিটে যে কাজগুলো আমরা আরো সহজে করতে পারি স্যার, যদি অনুমতি পাই তাহলে আমি আরেকটু সহজ করে হ্যাঁ, অবশ্যই স্যার, শেয়ার করি। বলেন স্যার। আসলে স্যার, এটি আসলে আমাদের সাধারণ বা বিগিনার টিচারদের জন্য একটু কঠিন। তারপরেও আমরা যদি এটাকে খুব সহজেই করতে পারি ডিফিট মি থেকে, তাহলে আমরা একটা গুগল অ্যাকাউন্টও করে নিতে পারি। এটি করে রাখলে আমাদের জন্য সহজ হবে। বারবার আমাদেরকে ওই ওয়েবসাইটে ঢুকে, ওই লিঙ্কে ঢুকে, ইউআরএল ঢুকে আমাদেরকে এখানে লগ ইন হতে হবে। তো প্রথমে ঢুকেই যদি আমরা গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করে ফেলি আমাদের, বা ইমেলটা ব্যবহার করে ফেলি, তাহলে এটি বারবার আমাদের জন্য সহজ হবে, অর্থাৎ রেজিস্টারটা হয়ে গেল। এরপরে আমরা যখন কন্টেন্ট বেছে নিব, লিঙ্ক ইউআরএল থেকে বা টেক্সট পেজ থেকে বা টপিক থেকে, সবগুলো যখন আমরা করব, শিক্ষকদের জন্য আমাদের জন্য খুব সহজ হবে। যেহেতু এখানে আমরা আমাদের শিক্ষার্থীর জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরির, বা তাদের গ্রেড অনুসারে আমরা এগুলোকে সাজাতে পারবো, এবং ডিপিতে আমাদের জন্য যেগুলো তৈরি করে দিবে, যেমন সারাংশ, মাল্টিপল চয়েস কোশ্চেন, তবে একটু সীমাবদ্ধতা আছে এখানে। এখানে সাধারণত 3 থেকে 5টি প্রশ্ন দেয় থাকে। মানে ইচ্ছা মতো প্রশ্ন আমরা নেওয়া যায়, একটু লিমিটেশন আছে সম্ভবত। এছাড়াও আপনার ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ভোকাবুলারি লিস্ট, রাইটিং প্রম্পট, আমরা যে রচনা প্রমোট করি, সবগুলোই আমাদের করতে পারি। কিন্তু আমার কাছে যেটুকু মনে হয়েছে যে এগুলো আমরা গুগল ডক্স বা গুগল স্লাইড বা ফর্মে অনলাইন কুইজ যে করতে পারি, এই জিনিসটা খুব চমৎকার আমার কাছে মনে হয়েছে। গুগল স্লাইডে বা ফর্মসে বা গুগল ডক্সে আমরা একটা অনলাইন কুইজ তৈরি করতে পারি এই এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং এটা কপি টু ক্লিপবোর্ড করেও আমরা বিভিন্ন ফরম্যাট ব্যবহার করতে পারি। যদি আমরা স্যার একটা ছোট্ট উদাহরণ আমি বলি, যে মহাকাশ অভিযানের ইতিহাস, হিস্টোরি অফ স্পেস এক্সপ্লোরেশন যেটা আছে, মনে করেন যেটা 6ষ্ঠ শ্রেণীর একটা সাবজেক্ট, তাহলে এই ডিপিটা তৈরি করে দিবে একটা 6ষ্ঠ শ্রেণীর যে স্তরে পড়ার যে শিক্ষার্থী, তার সারাংশ, তার এমসিকিউ, তার 2টি প্রশ্ন, তার 5টি ধরেন যে
শব্দের তালিকা, এই যে জিনিসগুলো আমরা করছি, এই সব জিনিসগুলোই ডিফিট যত সহজে করে দেয় আমাদেরকে। হ্যাঁ, আমরা একজন শিক্ষক হিসাবে আমাদের সময় বাঁচানোর ক্ষেত্রে, আমরা নিজেকে আপডেট করানোর ক্ষেত্রে এরকম একটা সিম্পল এআই ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি স্যার, খুব সহজে। আমার কাছে অনেক ভালো লেগেছে স্যার। ডিফিট এটাও একটা পার্ট আমাদের শিক্ষকদের জন্য, আমাদের শিক্ষকদের আপডেট হওয়ার জন্য এটা একটা নতুন পার্ট, যার মাধ্যমে আমরা শিক্ষকতায় নিজেকে আপডেট করতে পারবো এবং আধুনিকতার সাথে গুগল ক্লাসরুমের সাথে মিট করেও আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। তবে একটু মনে হয় স্যার, আমার কাছে যেটি মনে হয়েছে, এটি সম্ভবত তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কিছুটা আমাদেরকে ইয়ে করবে, থামিয়ে দিবে। অর্থাৎ তথ্য সংরক্ষণের ক্ষেত্রে মনে হয়, আমি যতদূর ঘেঁটে দেখেছি স্যার, যে এখানে সম্পূর্ণরূপে যে অ্যাপিআরপিএ বা কপা অনুসারে কাজ করে, তাই শিক্ষা নিরাপত্তার নীতিমালা অনুযায়ী এরা কোনো ছাত্রের ব্যক্তিগত তথ্য এখানে সংগ্রহ করতে দেয় না। এটি আমার কাছে একটু কি বলবো, অসুবিধা মনে হয়েছে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর উপস্থাপনা। ওকে, আমিনুল স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আরো থ্যাংক ইউ স্যার। সুন্দর ব্যাখ্যার মাধ্যমে পুরো বিষয়টাকে তুলে ধরেছেন। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন স্যারের এই মতামত থেকে। ধন্যবাদ স্যার। তো প্রশ্ন তৈরি করার জন্য আমরা চলে যাই আমাদের পিডিএফ বই দরকার। আপনারা জানেন এনসিটিভিতে গেলে আমরা বই পাইবো। সময় সেভ করার জন্য আমি একটু আগে একটা ডাউনলোড করছিলাম, আমি ডাউনলোড ফোল্ডার থেকে অন করি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা পিডিএফ গুলো ডাউনলোড দিতে পারি এনসিটিভি থেকে। ওকে, আমরা একটা কোয়েশ্চেন যে কোনো একটা পার্টির উপরে করি, দেখি কি আছে। এখানে মেহেরজান যে টপিক্সটা রয়েছে, দ্য গ্রিড অফ মাইটি রিভার্স, নবম দশম শ্রেণীর, আমরা এটা থেকে করি। তো আমার প্রথমে তো টেক্সট দরকার। আচ্ছা, তার আগে আমি চ্যাট জিপিটিটা অন করে নেই। ওকে, আমরা এখন চ্যাট জিপিটি ওয়েবসাইটে আছে। আপনারা জানেন চ্যাট জিপিটি সম্পর্কে আগে থেকেই। একটু লোড নিচ্ছে। ওকে, তো এখানে আমরা এই পিডিএফ থেকে কিছু অংশ দিব, আমরা একটু কপি করে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কপি হচ্ছে, মানে সিলেক্ট হচ্ছে। আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে ইমেজের মতো, অর্থাৎ সিলেক্ট করা যায় না, আজকে কিন্তু করা যাচ্ছে। তার কারণ এই ফরম্যাটটা অরিজিনাল পিডিএফ এই করা হয়েছে এই জন্য। আর কিছু পিডিএফ করা হয়েছে ইমেজ আকারে, ওগুলো কিন্তু কপি করা যায় না। আমরা স্ক্রিনশট নিয়ে কাজ করেছিলাম। ওকে, আমি কপি করলাম, দেখি পেস্ট হয় কিনা। ওকে, হয়েছে। তো আমরা এই টেক্সটটা কাকে দিলাম? চ্যাট জিপিটিকে দিলাম। আমরা জানি যে সকল ক্লাসে আমরা যদি 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত চিন্তা করি, তাহলে আমাদের যে ইংরেজির কোশ্চেন গুলো হয়, নরমালি প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, টেক্সট দেওয়া থাকে, এর উপর বিভিন্ন ধরনের কোশ্চেন হয়। তো আমরা আগে থেকেই বলছি যে আমরা যে কোনো সাবজেক্টের উপরে করতে পারি। তো আমি ইংরেজি দিয়ে দেখাই। তো এই ক্ষেত্রে আমি টেক্সটটা দিলাম, এখন তাকে আমরা নির্দেশনা দিব যে উপরের টপিকসের উপর ভিত্তি করে তুমি আমাকে 5টি অথবা 7টি, নবম দশম শ্রেণীতে 7টি থাকে, তাহলে আমি যেহেতু কোশ্চেনটা ইংলিশে হয়, আমি ইংলিশে নির্দেশনাটা দেই বা প্রম্পটটা লিখি। নাও আমরা যদি একটু ডিটেলস লিখতে চাই, তাহলে যদি কেউ নতুন থাকেন, আমি 1 মিনিট একটু সেরে দিচ্ছি। সেটা যে আমরা প্রম্পট লেখার ক্ষেত্রে চ্যাট জিপিটিকে যে 5টা বিষয় বলে দিতে হয়, তার মধ্যে একটা সে কি হিসেবে রুল বা দায়িত্বটা পালন করবে বা কাজটা করবে, তার রুলটা বলে দিতে হয়। দ্বিতীয়ত কাজটা কি করবে বা টাস্কটা কি হবে সেটা বলে দিতে হয়। তৃতীয়ত সে কোন স্টাইল ব্যবহার করবে, স্টাইলটা বলে দিতে হয়। তারপর টোনটা বলে দিতে হয়। অর্থাৎ এবার 5টা ধাপ রয়েছে। 5টা ধাপ যদি আমরা তাকে বলে দিই, তাহলে অনেক সুন্দর একটা আউটপুট পাই। আর নরমালি যেগুলো অ্যাজ ইউজুয়াল সবাই ব্যবহার করে, ওই ক্ষেত্রে আমরা সাধারণভাবে যদি আমরা লিখি যে ক্রিয়েট 7 মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে দিয়ে দিবে। তো আমরা যদি আরো একটু ডিটেলস লিখতে চাই, আমি লিখবো না, আপনাদের একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা যে আমরা বলতে পারি যে নাও থিঙ্ক ইউ আর ইংলিশ টিচার
মনে করো তুমি একজন ইংরেজি শিক্ষক and you are teaching high school near about 10 years, তুমি প্রায় 10 বছর ধরে একটি স্কুলে শিক্ষকতা করছো। নাও according to the above text or passages, write 7 multiple choice question for class 9. তো এইভাবে আমরা তাকে পুরো নির্দেশনাটা দিতে পারি, তাহলে কিন্তু সে অনেক ভালো আউটপুট দিবে। আমরা এত ডিটেলস না দিয়ে জাস্ট সংক্ষেপে দিয়ে দেখি কাজ করে কিনা, যদি না করে তাহলে আমরা ডিটেলস লিখবো। ওকে, নাও ক্রিয়েট বা মেক, যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারি। ক্রিয়েট 7 মাল্টিপল বা এমসিকিউ সংক্ষেপে লিখলাম, এমসিকিউ কোয়েশ্চেন। আচ্ছা, পরে যেহেতু আমাদের উত্তরটাও জানা লাগতে পারে, আমরা এখানে দিয়ে দিতে পারি উইথ অ্যান্সার। আমরা যখন কোয়েশ্চেন করব তখন কিন্তু কোশ্চেন পার্টটা রাখবো, উত্তরটা হয়তো আপনি আলাদা রাখতে পারেন পরবর্তীতে অ্যান্সার গুলো চেক করার জন্য। ওকে, উইথ অ্যান্সার। ওকে, জাস্ট ছোট একটা প্রম্পট আমরা দিয়ে দিলাম। এখন আমি এন্টার করে দিলাম। এখন সেটা পড়ে আমাদের হচ্ছে উত্তর লেখা শুরু করবে, অলরেডি লেখা শুরু করেছে। ওকে, তো কেউ যদি ইংরেজি শিক্ষক থেকে থাকেন আর হচ্ছে এই টপিকের উপর যদি আপনাদের জানা থাকে, তাহলে আপনারা মূল্যায়ন করতে পারবেন যে সে যে মাল্টিপল চয়েস গুলো লিখেছে এটা মানটা কেমন। তো আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের একটা বা দুইটা। যেমন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ওয়ার ডাজ মেহেরজান লিভ নাও? মেহেরজান এখন কোথায় বাস করে? তাহলে আমরা জানি যে সে হচ্ছে সিরাজগঞ্জ বাঁধের উপরে একটা স্লাম বা বস্তিতে বাস করে। দেখি এখানে কি আছে, ইন হার ভিলেজ হাউস, এটা হবে না। তারপরে ইন আ সিটি অ্যাপার্টমেন্ট, তা তো হবেই না। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন বার্ড, হ্যাঁ, প্রোটেকশন এমব্রেকমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা যে বাঁধ রয়েছে বাঁধের উপরে বাস করে, এটাই হবে। ইন এ রিফিউজি ক্যাম্প, সে একটি শরণার্থী ক্যাম্পে বাস করে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে সেও সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে, কারেক্ট অ্যান্সার সি, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্রেকমেন্ট। ওকে, তো এভাবে সে আমাকে 7টা মাল্টিপল চয়েস কোশ্চেন ক্রিয়েট করে দিয়েছে। তো আমরা চাইলে তাকে দিয়ে কি করতে পারি, আমাদের যে কোশ্চেন, বিভিন্ন এক্সামের যে কোশ্চেন তৈরি করতে হয় পুরো কোশ্চেনটা আমরা ক্রিয়েট করতে পারি। তো এরপর যদি আমরা বলি যে এখন তুমি, এরপর হচ্ছে যে 5টা শর্ট কোশ্চেন আছে, এরপরে 2 নম্বরে থাকে, তাহলে আমরা এখন লিখি যে মেক বা ক্রিয়েট। এবার মেক দিলাম, আগে ক্রিয়েট লিখছিলাম, তাহলে মেক 5 শর্ট কোশ্চেন, শর্ট QUESTIONS কোশ্চেন্স। উত্তর লিখলাম না, দেখি সে উত্তর দেয় কিনা। যদি না দেয় তাহলে আমরা উত্তর প্রয়োজন মনে করলে আবার লেখাইবো, হয়তো উত্তর দিয়েও দিতে পারে। তো এখন সে হচ্ছে আমাকে ওকে দেয় না, আমরা এখন লিখে দিই যে রাইট অ্যান্সার, WRIT, রাইট অ্যান্সার। এখন যখন আমরা তাকে বিভিন্ন তথ্য দেই, তারপর কিন্তু আমাদের ডিটেলস লিখতে হয় না, সে আসলে বুঝতে পারে। এখন যেমন আমরা এখন লিখলাম যে শুধু রাইট অ্যান্সার, তখন কিন্তু সে 5টারই অ্যান্সার দিবে, অন্য কিছু দিবে না। ওকে, তাহলে আমরা কোশ্চেন উত্তর লিখতে লিখলে আমরা একটু একটা কোশ্চেন পড়ি, সে কি লিখছে। যেমন ওয়ার ডাজ মেহেরজান লিভ নাও? মেহেরজান এখন কোথায় বাস করে? তারপর হোয়াট ডেস্ট্রয়েড মেহেরজানস হোম এন্ড ল্যান্ড। তো এইভাবে হচ্ছে 5টা কোয়েশ্চেন দিয়েছে। আপনারা চাইলে 10টা 20টা, আপনাকে যদি বলেন যে আমাকে 50টা কোয়েশ্চেন লিখে দাও, সে কিন্তু 50টাই লিখবে। এখন যেই 5টা কোয়েশ্চেন ছিল সেগুলোর উত্তর কিন্তু সে দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এইভাবে প্রত্যেকটা পার্টের, আমরা যদি বলি যে আমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তৈরি করে দাও, যার মধ্যে হচ্ছে 5টা কোয়েশ্চেন থাকবে, তাহলে আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্রিয়েট করে দিবে। আমরা কি আরেকটু আগাইবো এটা সম্বন্ধে, না আপনারা আইডিয়া পাইছেন যে বাকিটা পারবেন? প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ প্রশিক্ষণ পর্ব দেখছিলাম এবং নিজেদেরকে আরো শানিত করছিলাম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই ওয়েবিনারের সম্মানিত অতিথি মির্জা মোহাম্মদ দিদারুল আনাম মহোদয়, শিক্ষা বিশেষজ্ঞ, A2I ICT ডিভিশন, ঢাকা। স্যার বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, আমরা সবাই অবগত আছি। শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে ব্লেন্ডেড অ্যান্ড অনলাইন লার্নিং এর ক্ষেত্রে স্যার নতুন ধারার পরিচায়ক। তিনি বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষা বিভাগের জন্য পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে সরাসরি যুক্ত।
দেশের শিক্ষানীতি ও প্রক্রিয়ার আধুনিকতার সংযোজনের এক অনন্য নাম মির্জা মোহাম্মদ দিদারুল আনাম মহোদয়। স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের আজকের এই ওয়েবিনারের উপস্থিতির উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে মুস্তাফিজ স্যারের কাছে যে খুব সুন্দর একটা সেশন উনি পরিচালনা করছিলেন, মাঝখানে আবার আমি কথা বলা শুরু করছি। আমি আবার বাইরে আছি, তো আমি কথাটা শেষ করে আবার বাসায় চলে যাব, এই জন্য আমি ফ্লোরটা নিলাম। আর আমার কাছে খুব ভালো লাগছিল মুস্তাফিজ স্যারের সেশন গুলো। তার আগে আমিনুল ইসলাম স্যার কিছু ফিডব্যাক দিচ্ছিলেন, এবং আমাদের যে সঞ্চালক বিবি হাওয়া ম্যাডাম সুন্দর করে আমাকে পরিচয় করিয়ে দিলেন, এটার জন্য আমি ধন্যবাদ আপনাদেরকে। আমার কাছে মনে হচ্ছে যে বিবি হাওয়া ম্যাডাম, স্নেহা ম্যাডাম, হ্যাঁ স্নেহা ম্যাডাম মনে হয় আমাকে পরিচয় দেওয়ার জন্য যে কথাগুলো বলেছেন এটাও এআই থেকে নেওয়া খুব সুন্দর করে। এবং আমার মনে হয় যে এআই এর এরকম ভাবে প্রম্পট দিচ্ছে যে আমাকে একদম এভাবেই মানে বলেছে যে, মনে হয় প্রম্পটটা ছিল যে মির্জা মোহাম্মদ দিদার আনামকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করা যায় এমন করে আমাকে একটা লিখে দেন। আরো কিছু ছিল কিন্তু আমি সবটা বলিনি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বুঝতে পেরেছি। যাই হোক, তো ধন্যবাদ আপনাদেরকে। এবং এইগুলি আসলে আমাদের শেখার বিষয়, যে কিভাবে করে আমাদেরকে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের কাজকে সহজ করা যায়, আরো সুন্দর করা যায়, আরো কার্যকর করা যায়। তো এখন যেটা হয়েছে যে আমি আপনারা জানেন যে এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে এত পরিমাণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে, এবং আমরা নিজেরাও সেই প্রয়োগগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু এইখানে কিছু চ্যালেঞ্জ আছে। তো আমি আমার বিশ্বাস যে আপনারা সেই চ্যালেঞ্জ গুলো নিয়েও এখানে মানে কথা হচ্ছে। আর যেহেতু এটা ওয়েবিনার একটা সিরিজ অফ ওয়েবিনার, এবং সেখানে আজকে 3 নম্বর ওয়েবিনার চলছে। দুঃখজনক যে আমি প্রথম দুইটাতে আমি জয়েন করতে পারিনি, এবং আমার খুব ইচ্ছা ছিল, এবং আমি সচিন স্যারকে বলেছি যে এত ভালো ভালো কাজ ভিএসি করে, তো সেগুলোতে আসলে অংশগ্রহণ করাটা আমার জন্য আসলে একটা লাভজনক। কারণ আমি যে শিখছিলাম যে মোস্তাফিজ স্যার যখন বলছিলেন যে একটা এআই কে যখন মানে আমি প্রম্পট দিব, তার মধ্যে 5টা ধাপ আমাকে উল্লেখ করে দিতে হবে, তাহলে ভালো আমাকে প্রোডাক্ট দিবে। তো এই জিনিসগুলো আমাদেরও শেখার দরকার। সবকিছুই শেখার মানে বয়স তো আর মানে বাধা না, শিখতে হবে। তো আমাদের আমার রিকোয়েস্ট থাকবে যারা আয়োজক আছেন, যে একটা ওয়েবিনার শুরু করবেন যে আমি এই এআই ব্যবহার করে কি করব না কি করব, কিভাবে করব, সাবধানতাটা কি, কি সমস্যা বা কি চ্যালেঞ্জ আছে, এইগুলো নিয়ে যদি আরেকটা আলোচনা করি। বিকজ ধরেন আমি এই যে আপনার আমাদের একটা এআই কোম্পানি দেশের বাইরের, সম্ভবত এটা মিশরের একটা কোম্পানি আমাদের সাথে কাজ করতে চেয়েছিল এআই নিয়ে, এটু এর সাথে। তো আমাদের মিটিং হচ্ছিল, তো তখন তারা আমাদের কাছে বলছিল যে আমরা যখন বললাম যে ঠিক আছে তুমি আমাদেরকে কিভাবে তোমরা আমাদেরকে সহায়তা করতে পারবা, তো বললো যে ঠিক আছে তোমাদের জন্য আমরা এই শিক্ষকদের এই যেন শিক্ষকের কাজ যেন গুলো করতে পারে সেই ধরনের আমরা একটা এআই টুল বানিয়ে দেবো। অলরেডি তাদের এআই টুল আছে, সেটা তাদের ল্যাঙ্গুয়েজে, তারা ফিচারটা মানে পুরা গেট আপটা হলো তাদের ল্যাঙ্গুয়েজে তাদের মতো, এবং আবার তারা একটা ইন্টারন্যাশনাল ভার্সন আছে, আবার আমাদের বাংলাদেশের জন্য করবে। এখন ইন্টারন্যাশনাল ভার্সনটা সাধারণত হয় হলো আপনার ইন্টারন্যাশনাল যে কারিকুলাম আছে সেই কারিকুলামের উপর বেস করে, এবং ওই যে এআই টুলটা ওইটা আপনার আমি যেটা বললাম যে শুধু টিচার না, মানে স্টুডেন্টেরও জন্য, অর্থাৎ স্টুডেন্ট ওইখানে গিয়ে একজন টিচারের বা টিউটরের হেল্প নিবে, মানে ওই এআইটা তার টিউটর হয়ে হেল্প করবে তাকে, এরকমও ওই এখানে ফিচার আছে। তো তাদের সাথে যখন কথা বলছিলাম তা তারা মানে কমার্শিয়াল একটা প্রতিষ্ঠান, তারা এই টুলটা বিক্রি করে, মানে ব্যবহার, মানে আমরা যেমন ওপেন এআই এর যে এই চ্যাট জিপিটি ব্যবহার করি, যেমন আমাদের একটা সার্টেন ডলার আমরা পেমেন্ট করলে আমাদেরকে একটা লাইসেন্স দিবে এরকম, তো ওইটাও এরকমই। যখন আমাদেরকে বললো যে আমরা বললাম যে তুমি কি এটা পারবো এটা পারবো, তখন সে বলল যে তোমাদের দেশের এই জিনিসগুলোকে আমাদেরকে দিতে পারবা কিনা।
যেমন আমাদের বইগুলো, তারপরে আমাদের টিচার্স গাইড, আমাদের টিচারদের যে সম্পর্কে ডেটাগুলো, এইগুলো জিনিসগুলো। তো এখন দেখেন এরকম চাচ্ছে তারা, মানে এআই তো আসলে এআই কিন্তু এআই নিজে কিন্তু এআই তৈরি হয়নি। এআইটা তো আমাদের মানুষ দ্বারাই তৈরি। এখন চ্যালেঞ্জটা কি দেখেন, আমি এই জন্য বলছিলাম যে যেমন ধরেন মুস্তাফিজ স্যার আমাদের বইটা ডাউনলোড করলো। এখন পুরো বইটার মানে একটা অংশ কিন্তু উনি এখানে দিয়েছে। আমরা তো এরকমও করতে পারি যে পুরো বইটা আমি আপলোড করে দিলাম, তাহলে কি হলো, পুরো বইটা কিন্তু ওর ডেটাবেজে চলে গেল, ও কিন্তু সমৃদ্ধ হইলো। ও কিন্তু 2 দিন পরে এই জিনিস দিয়ে তৈরি করে আমার কাছে বিক্রি করবে। কিন্তু কি করলাম, আমি আমার জিনিসটা সম্পদটা তার অন্যের হাতে তুলে দিলাম, আর আমার সম্পদ দিয়ে সে আবার আমার সাথে ব্যবসা করবে। যে যেটা আমাদের নীল চাষ হইতো যে ব্রিটিশদের, তাই না, এরকম যে আমার জিনিস নিয়ে আমার সাথে ব্যবসা করতেছে। আমার পাট এখান থেকে গিয়ে ওইখানে পাটের বস্ত্র হয়েছে, আর সেটা আমাদের এখানে এসে আবার বিক্রি হচ্ছে, এরকম ব্যাপারটা। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জ গুলো আমরা কি জানি কিনা। আমি আমার টোটাল সিভিটা দিয়ে দিচ্ছি, আমি আমার টোটাল ডেসক্রিপশন গুলো দিয়ে দিচ্ছি, আমি আমার প্রাইভেট যে মানে ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে, এই ডেটাগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। এটা শুধু তাই না, আপনি ধরেন সে আমাকে আমার মতো করে যা চাচ্ছে আমাকে তাই দিচ্ছে, তাহলে আমি কি তাই ব্যবহার করব? তাহলে তো এই যে যেমন মুস্তাফিজ স্যার এখন এখানে প্রম্পট দিচ্ছে আর আমাকে এখানে ধরেন 10টা একটা অধ্যায় থেকে আমাকে 7টা আমাকে এমসিকিউ বানিয়ে দিচ্ছে। আমাকে যদি এরকম করে আমি বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন ইয়ার থেকে যদি দেই, তাহলে আমাকে 50টা এমসিকিউ সে বানিয়ে দিচ্ছে। তাহলে এই এমসিকিউ বানানো আর আমি যে দোকান দিয়া থেকে ওই আমাদের শিক্ষক সমিতির থেকে যদি আমি প্রশ্ন কিনে নেওয়া, একই তো কথা হইলো। তা আমরা তো ওই জিনিসই তো আবার তো মানে আবার ওই ধরনেরই ব্যবহারকারী হয়ে গেলাম। তাহলে আমি কি এআই কে তাহলে কিভাবে ব্যবহার করবো? এআই যেটা আমাকে দিবে আমি কিভাবে সেটাকে ইউটিলাইজ করব, সেটাকে কি মডিফিকেশন করব, আমার ক্রিয়েটিভিটি এখানে কিভাবে এঙ্গেজ করব, এই বিষয়গুলো নিয়ে আমি রিকোয়েস্ট করব আয়োজকদের যে একটা ওয়েবিনার করেন এগুলো নিয়ে। আসলে মানে টনস অফ টুলস আপনার কাছে আছে। আজকে মুস্তাফিজ স্যার যেটা দেখাচ্ছে এটার প্যারালাল কিন্তু আরো শত শত একই জিনিস আছে। হ্যাঁ, ওই যে যেমন ধরেন আমরা ইয়া স্কুল এআই ডট যে ইয়াটা আমরা ব্যবহার করি বা এরকম ম্যাজিক এরকম অনেক অনেক আছে, তাই না? তো এখন যেটা হচ্ছে যে আমরা যদি এই ধরনের টুলগুলো আসলে ব্যবহার করব, না আমি নিজে সচেতন থেকে কিভাবে কোনটা ব্যবহার করে কোনটা ভালো হবে এইগুলো বিবেচনাগুলো আমি নিজে করতে সক্ষম হব। সো এই জিনিসগুলোর উপরে আমি আয়োজকদের বলবো যে আপনারা এইটার উপরে একটা ওয়েবিনার নেবেন। তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে শুরুটা হয়েছে, শুরুটা আমরা ভালো মতন করতে পেরেছি, কিন্তু এইটার যেন মানে ব্যবহারটা যেন আমাদের সবসময় যেন ভালো ভালো কাজে ব্যবহার হয়, এটা আপনারা একটু সবাইকে এটা বলবেন। এখন এআই ব্যবহারের চেয়ে এআই সচেতনতা নিয়ে এখন অনেক বেশি কাজ করা তো জরুরি। আপনি দেখেন আমরা যখন প্রথম দিকে যখন পলিথিন ব্যাগ আসছিল, আমার মনে আছে আমি ছোটবেলায় যখন পলিথিন ব্যাগ আসছিল আমরা দেখতাম যে বিদেশ থেকে কেউ যদি আসতো একটা গিফট নিয়ে আসলে একটা পলিথিন ব্যাগে নিয়ে আসতো। ওই পলিথিন ব্যাগটা আমি রেখে দিতাম ভাঁজ করে, আমরা যে ওই পলিথিন ব্যাগটা আমরা ব্যবহার করব, মানে ওই পলিথিন ব্যাগটাকে অনেক দামি কিছু মনে হইতো। এখন দেখেন পলিথিন ব্যাগ আমাদের জন্য পরিবেশের জন্য আমাদের ক্ষতিকর হয়ে গেছে, আমাদের জন্য আমাদের মানে জীবন ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে। তো এইগুলো কি আমাদের এরকমই হবে কিনা, মানে আমরা তো এখন মনে করছি যে অনেক এই জিনিসগুলো আমাকে সহজ করে দিচ্ছে বা এরকম করে, 2 দিন পরে এটা কি বুমেরাং হবে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা একটু আপনারা একটু সবাই আপনারা দেখবেন, এগুলো বিবেচনা করবেন আর কি। তো আমি আর আপনাদের সাথে মানে দীর্ঘায়িত করব না, কারণ একটা ইম্পর্টেন্ট সেশন চলতেছে এবং এখন বাজে 10:15, আর কিছুক্ষণ পরে হয়তো বা আপনাদের সেশন শেষ হয়ে যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য সকলের শুভকামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ। দিদার স্যার আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদার স্যার সবসময় এই শিক্ষা সংশ্লিষ্ট আইসিটি বিষয় বিভিন্ন বিষয়ে স্যার সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন। ভিসি পরিবারের সকলের পক্ষ থেকে আমি যেমন মোহাম্মদ দিদারুল আলম স্যারকে আজকে এই আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য, যোগ দেওয়ার জন্য, সংযুক্ত হওয়ার জন্য
আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি বিবাহ অবস্থা। ধন্যবাদ স্যার। কিছু অ্যালার্মিং বিষয় নিয়ে স্যার কথা বলেছেন, অনেকটা এমন যে আমি শুরুতেই বলেছিলাম যে এআই হচ্ছে শিক্ষকদের হাতে অনেকটা জাদুর তলোয়ারের মতো। তো তলোয়ারটা আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কতটা পরিমিত ভাবে ব্যবহার করব, সেটাই হচ্ছে আমাদের দক্ষতা বা বিবেকের বিষয়। আশা করি আমাদের ভিসি পরিবার বিষয়গুলো মাথায় রাখবেন এবং স্যারের যে পরামর্শ সেই পরামর্শ মেনে আমাদের আগামী সেশনগুলো পরিচালিত হবে। ধন্যবাদ। আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করব। তো দিদারুল আলম স্যারকে হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা কিন্তু স্যার দ্বিতীয় ক্লাসে কবির স্যার ওই দিন যুক্ত ছিলেন। তো আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে ওই বিষয়গুলো অনেক বেশি জোর দিয়েছি যে আমরা এআই থেকে যেগুলো নিব ওগুলো কিন্তু আমরা হুবহু ব্যবহার করব না। আমরা আমাদের যে হিউম্যান ট্রাস্ট, আমার যে মেধাটা আছে ওগুলো হচ্ছে আমরা ওইখানে অ্যাড করব। আমরা একবারে অন্ধের মতো সবকিছু হুবহু ব্যবহার করব না। এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাসে অনেক বেশি আলোচনা হয়েছে স্যার। আর আপনি যেই পরের যেই সিকিউরিটির কথাটা বলছেন, আমরা সেটা নিয়েও কিন্তু আমাদের যেই লাস্টের পর্ব, চতুর্থ পর্ব, এখানে কিন্তু আমাদের ওই বিষয়ে থাকবে। যেমন হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, নিরাপত্তা ও প্রজেক্টের যে উপস্থাপন। তো আমরা এই নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসে আমাদের এই বিষয়ে অনেক তথ্যপত্র থাকবে। তো ধন্যবাদ স্যার আমাদেরকে এই বিষয়গুলো আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের কাজকে সহজ করার জন্য আর হচ্ছে আমাদের কাজকে আরো বেশি সময় সেভ করার জন্য মূলত আমরা এআই গুলাকে ব্যবহার করতে পারি। যেমন যেমন জি। আমি কিছু প্রম্পট একটু আমি 1 মিনিট দেখাচ্ছি। যেমন এআই টুলস। তো এই এআই টুলস এখানে হচ্ছে আমি অনেকগুলো এআই লিস্ট দিয়ে হচ্ছে এটাও আমি এআই দিয়ে ক্রিয়েট করেছি। কেন ক্রিয়েট করেছি? যেন হচ্ছে আমি ইউজ করতে পারি বা অন্যরাও চাইলে যেন এগুলা খুব সহজে লিঙ্ক গুলা পেয়ে যায়। আসলে সবকিছু মনে রাখা বা একবারে ওয়েবসাইট ধরে ধরে গিয়ে লগ ইন করা, ইউজ করা অনেক বেশি টাফ। তো এর জন্য আমরা এগুলো কিভাবে ইউজ করতে পারি, এর জন্য এই টুলসটা হচ্ছে ক্রিয়েট করেছিলাম। তো এইভাবে আমরা আমাদের সময়কে সেভ করার জন্য আমরা এআই কে ইউজ করব। এটা যেন কোনো নেগেটিভ সেন্সে না হয়, এটা যেন আমাদের যে কপিরাইট বা প্লেগারিজম রয়েছে তার বিরুদ্ধে না যায়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা নেক্সট ক্লাসে, শেষ ক্লাসে বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো ডিটেলস আলোচনা থাকবে। তো ধন্যবাদ স্যার। আমরা সময়ও অনেকটাই চলে গেছে। আমি এখন চলে যাব হচ্ছে ফয়জুল মনির স্যারের কাছে। স্যার আপনি পরের অংশটা হচ্ছে কন্টিনিউ করেন স্যার। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। মোস্তাফিজুর আসসালামু রহমান স্যারকে সুন্দরভাবে স্যার সবকিছু অনুমতি বুঝিয়ে দিলে দেওয়ার জন্য। আমি একটু বলতে চাচ্ছিলাম। জি, ওয়ালিউল্লাহ স্যার প্লিজ। যে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। যে আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম। আমি মোস্তাফিজুর স্যারকে বলেছিলাম যে আমাদের প্রেজেন্টেশন যে আমরা তৈরি করলাম ওখানে আমাদের কেমনটা কি হয়। তো আমি পরবর্তীতে আমি নিজেও দেখেছি যে আমরা যখন একটা পাওয়ার পয়েন্ট থেকে, যদিও আমাদের অফিসে আমাদের নিজেদের নামে অনেক সময় কেনা থাকে না, তারপরেও ওখানে আমাদের কিন্তু কিছু কপিরাইটের মতো অনেকটা বিষয় থাকে, যেটা কখনো আমরা অন্য কম্পিউটার বা ওখানে যে ডেস্কটপ থেকেই ওই ফাইলটা ওপেন করি না কেন, যে ব্যক্তি প্রথম ক্রিয়েট করেছে তার ডেট সহ ডিটেল থাকে। তো আমি যখন চ্যাট জিপিটি থেকেও কোনো তথ্য নিলাম, তো নেওয়ার পর দেখলাম ওরা ওখানেও শো করে যে কতটা কেমন কোথা থেকে কি তথ্য নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ আমি যদি ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এগুলো হচ্ছে মূল, এখান থেকে যদি আমরা নিজেদের মতো করে কিছু একটা তৈরি করি সেটা একদম নিজস্ব হবে আমাদের। কিন্তু আমরা যখন এআই থেকে সরাসরি এরকম তথ্যগুলো নেব তখন মনে হয় আমাদের এই বিষয়গুলো একটু জটিলতর হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে পাওয়ার পয়েন্ট বা আমাদের অফিস অ্যাপ্লিকেশন সহ এই বিষয়গুলোর সাথে বা গুগল স্লাইড, গুগলের সাথে যে এআই টুলস গুলো সাথে সাথে যুক্ত থাকে, আমরা সেইগুলো আমাদের মতো ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের নামে আমাদের ফাইল ফোল্ডার যেগুলো তৈরি থাকবে, আমাদের একটা অস্তিত্ব থাকবে। আমি এটা বলতে চাচ্ছিলাম। স্যারের সাথে আমি একটু একমত পোষণ করছি। আসলে আমরা যে যন্ত্রের মাঝে যাচ্ছি বা ঢুকে যাচ্ছি, সেখান থেকে আমাদের নিজের সক্রিয়তা বা নিজের সৃজনশীলতা কিছুটা হলেও আমাদের গ্যাপ সৃষ্টি করবে। হ্যাঁ, তো এই গ্যাপ সৃষ্টির মূলেও সহযোগিতা আমরা এআই নিব, তবে নিজের সৃজনশীলতা বা নিজের সক্রিয়তাকে বাদ দিয়ে নয়। আপনার নির্দেশনা, আপনার ইনস্ট্রাকশন যেভাবে যাবে
ওনারা ঠিক ততটুকুই তথ্য দেয়। আমি যতটুকু দেখেছি এই 1-1.5 বছরে, হ্যাঁ, যতটুকু আমি চেষ্টা করেছি। তবে নির্দেশনার উপর ভিত্তি করেই আপনি কিন্তু আউটপুট পাবেন। হ্যাঁ, তবে মাঝে মাঝে দুই একটি শব্দ বা দুই একটি সেন্টেন্স যে অন্যরকম হয়ে যায় না সেটা আমি বলবো না, কিছুটা খুব কম হয়। 99%ই আমি দেখেছি যে মোটামুটি আমার তথ্যের উপর ভিত্তি করে চ্যাট জিপিটি হোক বা যে কোনো এআই তথ্য হোক আমাদেরকে দেয়। তবে আমাদেরকে নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় থাকতে হবে যে আমার নিজের সৃজনশীলতা দিয়ে যদি আমি প্রম্পটটা তৈরি করতে পারি। আমরা করি কি, অন্যান্য এআই থেকে আমরা প্রম্পট লিখে নেই, তখনই আমাদের একটা সমস্যা হয়ে যায়। আর আপনি যদি প্রম্পটটা নিজেই লিখতে পারেন নিজের মতো করে, তাহলে শতভাগ আপনি নির্ভুল আউটপুট পাবেন। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আমিনুল ইসলাম স্যারকে সংযোজন করার জন্য। আমরা চলে যাচ্ছি পরের প্রশিক্ষকের কাছে। প্রিয় উপস্থিতি, আমরা যারা আছি, আমরা যদি ভিডিওটা অফ রাখি, তাহলে ভিডিও অডিও দুটোই যদি অফ রাখি, তাহলে আমাদের সবার জন্যই উপকৃত হয়। আশা করি সহযোগিতা করবেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রশিক্ষণ পর্বে ফয়জুল আলম স্যারকে, সহকারী শিক্ষক, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইসিটি সম্পাদক, ভিএসি কেন্দ্রীয় কমিটি। স্যার আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তার মোটামুটি ম্যাক্সিমাম আলোচনাই মোস্তাফিজুর রহমান স্যার করে ফেলছেন। আমার জন্য আলোচনার যে বিষয়গুলো আছে খুব একটা বেশি নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন আমি এখনো কোনো প্রেজেন্টেশন দিয়ে তৈরি করি না, এআই ব্যবহার করে তৈরি করি না। কারণ এখানে আমার কাছে অনেক অসঙ্গতি থাকে, মানে ওটা করে সুন্দর করে, কিন্তু তারপরে আমি আমার নিজের মতো করে তৈরি করতে পছন্দ করি। স্যার যেটা বলতেছিলেন যে হয়তোবা আমার নিজস্ব কিছু ইনফরমেশন থাকে, আমি ইনফরমেশনের জন্য না, আমার কাছে মনে হয় যে আমি যখন প্রেজেন্টেশনটা তৈরি করি তখন আমার মতো তৈরি হয়। এআই কাজ উন্নত হচ্ছে, সে এখনো অনেক বিষয় আছে খুব ভালো কাজ করে। যেমন সে হয়তো বা কবিতা লেখা, কোনো রচনা লেখা, কোনো ম্যাথমেটিক্যাল টার্ম যদি আমি তাকে দেই, সেটা সমাধান করা। ইভেন আমি দেখছি কিছু গাণিতিক সমস্যা, খুব সিম্পল গাণিতিক সমস্যা সমাধান করতেও সে অনেক সময় ভুল করে। এটা করে না তা না। আবার অনেক জটিল সমস্যা খুব দ্রুত সমাধান করে দেয়। এটা হচ্ছে, তবে যেহেতু ভুল করবে এটাই স্বাভাবিক। তার এখনো শিখছে, সে এখনো শৈশবে আছে। উম এটা হচ্ছে মূল বিষয়। আর আমি চলে আসি এখন যে বিষয়গুলাতে, যেটা হচ্ছে আমাদের আজকের, আমি দিই, শেয়ার করি, আগে স্ক্রিন শেয়ার করি। আহ, আসলে এআই থেকে আমরা কি নেব আর কি নেব না এগুলো নিয়ে ওয়েবিনারে আমার মনে হয় যে, যেমন আমিনুল ইসলাম স্যার ওই দিন একটা কথা বলেছিলেন যে আমরা এইটাকে 4 দিনের না করে মিনিমাম 6 দিনের একটা কোর্স করি। প্রস্তাবটা চমৎকার, আমরা আরো বেশিও করতে পারি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা কতটুকু শিখাচ্ছি, কি শিখাচ্ছি তার উপরে নির্ভর করবে যে আমরা কতদিনের একটা সেশন নিচ্ছি। এখানে আমরা যদি একটা সিম্পল ম্যাটার জানি যে আসলে সিম্পল একটা ফ্যাক্টরকে নিয়ে যদি আমরা কাজ করি, যেহেতু আমিনুল ইসলাম স্যার নিজে কাজ করেন, তিনি জানেন যে এআই কে দিয়েই আমি প্রম্পট লেখাইতে পারি। মানে এখানে আমার প্রম্পট শেখার জন্য খুব জটিল ভাবে কোনো এত কষ্ট করার কোনো দরকার নেই। আমি যদি এআই কে বলি সিম্পল ভাবে কিছু বিষয় দিয়ে যে আমি আসলে এই বিষয়গুলো দরকার, তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও, সে আমাকে প্রম্পট লিখে দেবে এবং আমাকে কিভাবে কিভাবে আপনার সামনের দিকে যেতে হবে অলরেডি সে সেটা করে দেবে। হয়তোবা কিছুটা গ্যাপ থাকবে, ওই গ্যাপটা আমাকে পূরণ করে নিতে হবে। আমি এটার মতনই আমি আজকে একটা কাজ করছিলাম একটু আগে। যেমন আমি একটা বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা সাবজেক্ট খুলে রাখছি এখানে। যেহেতু সবাই উইন্ডোজ ইউজার, আপনারা জানেন যে যদি আপনি পিডিএফ বা যে কোনো বিষয় থেকে স্ক্রিনশট নিতে হয় তাহলে স্নিপিং টুলটা ব্যবহার করি আমরা এখানে। আমি এখান থেকে স্নিপিং টুলটা নিলাম, নিয়ে আহ, এখান থেকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা অংশ, সাংস্কৃতিক বৈষম্য, এই অংশটা হয়তো আমি শিক্ষার্থীদেরকে পড়াবো। এই অংশটা আমি স্ক্রিনশট হিসেবে নিয়ে এআই কে দিয়ে বললাম যে এর উপরে আমাকে একটা
সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য তুমি কি প্রম্পট গুলো লিখে দিতে পারবে? আমি জাস্ট তাকে বললাম যে এটা তো লেখা কি লেখা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন, জাস্ট তাকে এতটুকু বললাম। আমি কোপাইলট ইউজ করছি এক্ষেত্রে। সে বললো যে সে তৈরি করে দিতে পারবে লেসন প্ল্যান তৈরির জন্য যে প্রম্পট, সে অলরেডি একটা প্রম্পট আমাকে তৈরি করে দিয়েছে। এমসিকিউ তৈরির জন্য প্রম্পট, তারপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য প্রম্পট। সবগুলোর প্রম্পট কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে। তাহলে প্রম্পটটাও কিন্তু আমাকে লিখতে হচ্ছে না কষ্ট করে, আমি জাস্ট তাকে দিয়ে প্রম্পটটা তৈরি করে দিতে পারছি। তো মোটামুটি হচ্ছে যে প্রম্পট লেখা এটা অনেকের কাছে অনেক সময় মনে হয় যে জটিল বিষয়। এখানে আসলে জটিলতার কিছু নেই। আপনি যখন মানে প্রম্পট লিখতে গিয়ে একটু সমস্যায় পড়বেন, ধীরে ধীরে তাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে থাকে। তো মোস্তাফিজ স্যার একটা ইয়ে দিয়েছে যে কিভাবে করতে হয়, 5টা সিস্টেম আছে, যে প্রম্পট লেখার 5টা ধাপ। ওই ধাপটা যদি আপনি অনুসরণ করতে পারেন, চমৎকার। যদি আপনি ধাপটা অনুসরণ করতে গিয়ে কোথাও আটকে যান, তাহলে আপনি ওই তাকে দিয়েও প্রম্পট লিখতে পারবেন। প্রম্পট লিখিয়ে আপনি নিজের মতো করে এক জায়গায় প্রম্পট লিখেন, আবার সেই আপনাকে কাজ করে দেবে। এই প্রম্পট দিয়ে আপনি তাকে দিয়ে কাজ করতে পারবেন। যেমন এখানে সে তো প্রম্পট তৈরি করে দিয়েছে, যেমন জেনারেট 5 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট দিলাম। এই যে এখানে সে দিয়েছে, এবং বাংলা ভাষার উপর সাংস্কৃতিক বৈষম্যের সূচনা কোন সময় হয়েছিল। এটা আবার একভাবে দিছে, এক একটা ল্যাঙ্গুয়েজ মডেল এক এক ভাবে দেয়। যদি আমি এটা চ্যাট জিপিটি কে দিতাম, সে হয়তো বা অন্যভাবে দিত, অথবা তাকে যদি বলতাম যে 5টা প্রশ্ন একসাথে দাও, তাইলে সে একভাবে দিত। এই ক্ষেত্রে আমার প্রম্পট পরিবর্তন করার কিছু প্রয়োজন হতে পারে। তো এটা হচ্ছে মূল বিষয়। তা আমাদের এখানে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কার্যকরী লেসন প্ল্যান তৈরি ও শিক্ষার স্তর অনুযায়ী। সরি, এটা নয়, তৃতীয় দিন। এআই দিয়ে মাল্টিপল চয়েস ক্রিয়েটিভ কোয়েশ্চেন এবং অ্যাসাইনমেন্ট তৈরি, এআই দিয়ে উত্তর লেখা ও ব্যাখ্যা দেওয়া, এআই দিয়ে সামারি, থিম, ডেইলি রুটিন, ডেইলি টাস্ক তৈরি। তো এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে এখনো। তো মোটামুটি আমি একটা সহজ টপিক নেই, সেটাকে নিয়ে আলোচনা করার জন্য আমার মনে হয় তাহলে দ্রুত হবে। যোগাযোগ প্রযুক্তি যেহেতু বিষয়টা, আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি নিলাম। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। আইসিটি থেকে এই স্ক্রিনশটটা নেওয়া, 9ম শ্রেণীর আইসিটি থেকে স্ক্রিনশটটা নেওয়া। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা বলুন। আচ্ছা, আইসিটি থেকে স্ক্রিনশটটা নেওয়া। তো আমি একে এই জিনিসটা দিলাম, ইমেজটা দিলাম। এই জাস্ট স্নিপিং টুল দিয়ে আমি আইসিটি বইয়ের 9ম-10ম শ্রেণীর আইসিটি বই থেকে এই ইমেজটা নিয়েছিলাম। তো তাকে দিয়ে বললাম যে এত কিছু বলবো না, সংক্ষেপে বলি। আহ একজন শিক্ষক হিসেবে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াচ্ছে সংযুক্ত ছবির পাঠ্য বিষয় ও 10টি
তাকে যখন আমি প্রম্পট দিলাম, সে আমাকে এই অধ্যায় থেকে এবং এই পাঠ্যাংশ থেকে সে কিন্তু মানে প্রশ্নগুলো তৈরি করে দিচ্ছে এবং উত্তর সহকারে দিয়ে দিচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? 8, 9, 10টা প্রশ্ন চেয়েছি, সে 10টা প্রশ্নই আমাকে দিয়েছে। তো এখন যদি আমি তাকে বলি যে আমাদের হাতে যেহেতু সময় কম, আমি একটু দ্রুততার সাথে দেখাচ্ছি, এইভাবে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবো পাঠ্যাংশের আলোকে। এটা পাঠ্যাংশ অনুসরণ করে উদ্দীপক সহ একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেবে। তাহলে সে একটা উদ্দীপক লিখলো, এখন উদ্দীপক লিখে তারপরে সে প্রশ্ন তৈরি করে দিচ্ছে। এখানে সে 4টা প্রশ্ন দিয়েছে। তো আমরা যদি এখানে কি কয়টা দেবে এটা বলে দিতে পারি যে তুমি 3টা দাও বা 2টা দাও, 4টা দাও, যেভাবে বলে ওইভাবে দিতে পারবে। সে তার মতো করে দিয়েছে। তা এখন এই প্রশ্নগুলোর আলোকে প্রশ্নগুলোর উত্তর যদি আমরা দেখতে চাই, সেটাও সে দিয়ে দেবে। আমি উত্তরে যাচ্ছি না, যেহেতু সময় খুব কম। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দেবো। তো শিক্ষার্থীদের জন্য এই যে অ্যাসাইনমেন্ট দিল, সে অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে সে তৈরি করে দিয়েছে। মোটামুটি এটা আমরা শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে পারি। এটা হয়তো আমরা সরাসরি এভাবেও ব্যবহার করতে পারি, আবার আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারি। এখানে বিষয় হচ্ছে, যেমন প্রথমে কি দিয়েছে, করণীয় হচ্ছে চার্লস ব্যাবেজ সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী লেখো, জন্ম, কাজ, অবদান ইত্যাদি। এরা লাভলেস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ লেখো, তাকে প্রথম প্রোগ্রামার বলা হয় কেন তা ব্যাখ্যা করো। তো জেনারেলি আমরা যখন প্রশ্ন করব, এই প্রশ্নগুলো মোটামুটি কাছাকাছি থাকবে, হয়তো বা একটু অন্যরকম প্রশ্ন থাকতে পারে। যেমন আমাদের এখানে আজকে দিদার স্যার বলছে, গতকাল কবির স্যারও বলছিল যে এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু রুলস মেনে চলা, যে আমরা যাতে এআই এর উপরে পুরোপুরি নির্ভরশীল না হয়ে পড়ি। আমরা যাতে মানে এই ক্ষেত্রে শুধু এআই কে ব্যবহার করে সব কাজ না করি, বা এআই এর কাছ থেকে কাজ নিলাম, সব কাজ আমি এখান থেকে নিলাম, আমি নিজে কিছুই করলাম না, এবং এআই থেকে যে কাজটা নিলাম আমি কোথাও উল্লেখও করলাম না, তাইলে কিন্তু আমার ক্রিয়েটিভিটিটা আসলে আসবে না। পাশাপাশি আমি এখানে প্লাগারিজম করছি, আমি অন্যের কাজ নকল করছি। এআই তো নিজ থেকে কিছু করতেছে না, সে কোনো না কোনো সোর্স থেকে, বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে তারপর সে এখানে দিচ্ছে। যেহেতু সে অন্যান্য সোর্স থেকে নিচ্ছে, আহ সে কারণে আমার জানা উচিত সে কোন কোন সোর্স থেকে তথ্যগুলো নিচ্ছে। তো এই যদি আমি না জানতে পারি, তাহলে আমাকে মিনিমাম অতটুকু বলে দেওয়া উচিত। যদি আমি কোথাও এটা পাবলিশ করি যে এটা আমি এআই ব্যবহার করে, চ্যাট জিপিটি অথবা জেমিনি বা কোপাইলট
অথবা গ্রোক যেটাই ব্যবহার করি সেটা ব্যবহার করে আমি এই কাজটা করেছি। আমার মিনিমাম অতটুকু বলা উচিত। না বললে দেখা যাবে যে একটা সময় এটা আমি প্লাগারিজমের আওতায় পড়ে যাবো। কেউ হয়তো বা একসময় দাবি করবে যে এই লেখাটা আমার ছিল, তুমি এটা নকল করেছো, নকল করে করেছো। তখন আমি এটা বলতে পারবো যে আমি তো আসলে এটা জানি না সোর্স। আর জেনারেলি চ্যাট জিপিটি যখন কোনো কিছু লিখে বা জেমিনি যখন কোনো কিছু লিখে অনেক সময় সোর্স দেয় যে কোন সোর্স থেকে সে তথ্যগুলো নিয়েছে। তো এই কারণে ওই সোর্স গুলো একটু খেয়াল করা যে তারা কোন সোর্স থেকে নিয়েছে। তো এআই এর আমাদের যেমন কন্টিনিউ শুধু এআই এর উপর নির্ভরশীলতা যেমন আমাদের নিজস্ব মেধাকে নষ্ট করে দেবে, আবার এআই কে ব্যবহার না করাও আমাদেরকে একদম পিছিয়ে দেবে। এর একদম জলজন্ত প্রমাণ হিসেবে যদি আমরা দেখি, মাইক্রোসফট আপনারা হয়তোবা জানেন, সম্প্রতি মাইক্রোসফট একটা নির্দেশনা দিয়েছেন যে তাদের যারা কর্মী আছে, মাইক্রোসফটের যারা কর্মী আছে তাদেরকে অবশ্যই এআই ব্যবহার জানতে হবে। মাইক্রোসফটে চাকরি করতে হলে তাদেরকে অবশ্যই এআই এর ব্যবহার জানতে হবেই। কারণ এআই সে আমার বিকল্প না, সে আমার কাজের সহযোগী হিসেবে থাকবে, আমার কাজকে একটু সহজ করে দেবে, আমি দ্রুততার সাথে যাতে কোনো একটা কাজ করতে পারি। একটা আমাকে একটা টাইপ করতে হবে, হয়তো আমি একটা চিঠি লিখবো, এই চিঠিটার জন্য দেখা গেছে আমি অনেকটা সময় ব্যয় করছি। তখন আমি এআই কে দিয়ে দিলাম যে তুমি এই চিঠিটা লিখে দাও, এটা আমার খুব বেশি জরুরি না এখানে প্লাগারিজম আছে কি নাই দেখার জন্য। সে এটা লিখে দিল, এখানে আমার সময় বাঁচতেছে। আমি এটা কোডিং করব, দেখা গেছে একটা কোড, যেই কোডটা অলরেডি মার্কেটে সবাই করে প্রচলিত, এমন একটা কোড আছে, তাকে আমি বললাম যে তুমি আমাকে এই কোডটা লিখে দাও। অথবা আমি পাইথন দিয়ে একটা কোড লিখেছি, এটা জাভা স্ক্রিপ্টে কনভার্ট করবো, তাহলে আমার পুরো কোডটাকে লিখতে হবে জাভা স্ক্রিপ্ট বুঝে বুঝে। এটা আমি করবো না, এআই কে দিয়ে দিলাম তুমি এটা করো। এই জাতীয় কিছু কাজের সহযোগিতা আমি তার কাছ থেকে নিতে পারি, এটা দূষণীয় কিছু না। এটা বরং মানে এটা আসছে আমাদের কাজ সহজ করার জন্য, সে আমার সহযোগী, আমি তাকে সহযোগী হিসেবেই নেবো, কিন্তু তাকে আমার বস বানিয়ে ফেলা যাবে না, সেই আমার সবকিছু করে দেবে, আমি তার আর কিছুই জানবো না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে সচেতন হওয়া উচিত। এখানে আহ আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু আগে আমিনুল স্যার একটা কথা বলছিলেন, ওই যে ডিপ আইটি নাকি যেটা দেখাচ্ছিলেন মুস্তাফিজ স্যার, সেটাতে ব্যক্তিগত তথ্য যোগ করতে দেয় না, এই কথাটা আমি বুঝি নাই, যদি স্যার একটু আবার একটু বলতেন কষ্ট করে। আচ্ছা, স্যারের কথাটা বলার আগে আমি একটু জেনে নিই, আমি এই পর্যন্ত যে আলোচনাগুলো করছি এখানে কি কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে? আমি আর কন্টিনিউ করবো না, রাত্র অনেক হয়েছে। আর মোটামুটি আলোচনার যে বিষয়গুলো ছিল এগুলো কভার হয়ে গেছে। ধন্যবাদ ফয়জুল আলম স্যার। প্রিয় উপস্থিতি, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ স্যারকে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি আশিকুর রহমান ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে। স্যার জি জি স্যার। স্যার অবস্থা বুঝতেই পারছেন, আমাদের এখানে নেটের অবস্থা, প্রযুক্তির অবস্থা খুবই খারাপ স্যার। হ্যাঁ, প্রযুক্তিতে আচ্ছা আপনারা আমার অনেক একটা প্রশ্ন উন্নত। হচ্ছে স্যার, আপনারা যে ক্লাসগুলা নিলেন স্যার, হুম। এগুলার মানে লিখিত কমান্ড গুলা শর্ট মানে সংক্ষেপে কোনোভাবে দেয়া যায় কিনা, যাতে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে এটা কাজে লাগাতে পারি স্যার? জি জি, চমৎকার চমৎকার কথা বলেছেন স্যার। এই স্যার ক্ষেত্রে স্যার হ্যাঁ, প্রয়োজনে স্যার একটু ওই যে হ্যান্ড নোটের মতো করে আর কি হাতে লিখে দিলেও গ্রুপে দিলে হবে, যাতে আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে কোথা থেকে কোথায় যাব এরকম করে একটু একটু যদি স্যার আপনারা কেউ এই উপকারটা করেন, তাহলে আমাদের মানে যারা একেবারে প্রাইমারি স্যার লার্নার আমি মনে হয় স্যার আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, আমি একটু জি স্যার। মানে বলি। আমি জি একটু আজকে আমি আমার কথার শুরুতেই একটা কথা বলেছিলাম, যেটা অনেকটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলার মতো। অর্থাৎ জি স্যার। আপনি যদি এআই না বোঝেন, আমি মনে করেন যে আপনি এআই কিছুই বুঝেন না, আপনি চ্যাট জিপিটি অথবা জেমিনি যে কোনো একটা এআই প্ল্যাটফর্মে প্রথমে ঢুকবেন, ঢুকে জি বলবেন যে আমি এআই ব্যবহার করতে জানি না, তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে? জি আপনি জি তাকে বলেন, হ্যাঁ তুমি জি আমাকে সাহায্য করো, তখন সে বলবে যে আপনি কি ধরনের সাহায্য প্রয়োজন, তখন আপনি বলেন যে আমি একটা এই কাজ করব। মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এআই দিয়ে কি করা যায়, আমি বলবো যে কি করা যায় না। আবার যদি বলেন যে সবই করা যায়, আমি বলবো যে অনেক কিছুই করা যায় না। তা আসলে এআই দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায় না। তবে কথা বলার জন্য, কিছু পরামর্শ নেওয়ার জন্য এআই মানে মোটামুটি খারাপ না, এখন চমৎকার একটা টুল। তো আপনি আমাদের কাছে যেটা চেয়েছেন, আমরা ইনশাল্লাহ নেক্সট আমার একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে
আমি মোটামুটি কয়েকটা কোর্স বাছাই করেছি। আমরা যারা আগ্রহী, আমাদের এখানে বেশ কয়েকজন অভিজ্ঞ স্যার আছেন, তারা হয়তোবা অনেক কষ্ট করে এখানে শুনেছেন, যেমন আমিনুল ইসলাম স্যার, ওয়ালিউল্লাহ স্যার, তারা কথা বলেছেন, তাদের কথা থেকে বুঝেছি যে তারা আসলে বিষয়গুলো অবগত আছেন। হ্যাঁ, এরকম আরো অনেকে জি থাকতে পারেন, হয়তোবা তারা কথা বলেন নাই, কথা বুঝছেন না, যেমন জি স্যার, যেহেতু কথা না বললে তারা আমরা জানি না বিষয়গুলো। তো জি জি যারা স্যার, অবগত আছেন তারাও হয়তো আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো আমি জি কিছু কিছু কোর্স অলরেডি বাছাই করেছি, যেগুলো ইন্টারন্যাশনালি দেয়, টোটালি জি ফ্রি অফ কস্ট। হ্যাঁ, এখান থেকে আপনি জি প্রম্পট কিভাবে করবেন এগুলো শিখতে পারবেন। তারপরে জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা আমরা চাচ্ছি, যেমন আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা চিন্তা করেছি আজকে, তো সেটা হচ্ছে যে আমরা শুধু এআই ব্যবহারকারী হব না। আমরা এআই তৈরি জি করব, এআই দিয়ে আমরা কিছু নিজেরা করতে শিখবো। আমাদের এখানে যারা আছেন তারা, আমি বুঝতেছি তারা সবাই ডেডিকেটেড পারসন। জি ডেডিকেটেড না হলে এই দীর্ঘ 2 ঘন্টা একটা প্ল্যাটফর্মে বসে থেকে ওই কথা শোনার মতো মানুষ না। ঠিক আছে? জি স্যার, তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু শিক্ষক যারা খুব বেশি আগ্রহী, তাদেরকে নিয়ে জি আমরা বাংলাদেশে একটা এআই সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে পারে, মানে এআই তে দক্ষ একটা জনগোষ্ঠী তৈরি হোক, আমরা এটা চাই। তো আমি জি অলরেডি বিশ্বের কয়েকটা নামি দামি ইউনিভার্সিটির কয়েকটা কোর্স আমি বাছাই করেছি। তো ইনশাআল্লাহ যেগুলো আমরা ফ্রিতে করতে পারবো, ইভেন অনেকগুলোর সার্টিফিকেটও দেবে আপনাকে। তো আমরা জি জি হয়তোবা আগামী ক্লাসে এগুলা ইনশাআল্লাহ প্রোভাইড করব। কারণ এগুলো নিয়ে কথা বলতে গেলে ডিটেইল কথা বলতে হবে। তো যেহেতু জি ডিটেইল স্যার, কথা বলতে হবে, এখন এই সময়টা আর নেই। হ্যাঁ, অনেক রাত্র হয়ে গেছে। তো এই কারণে আমরা আগামী সপ্তাহে, মানে আগামী সপ্তাহে বলতে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওই কোর্স গুলো, যদি আপনারা মনে করেন যে এগুলো উপকারী হবে, আরো স্যাররা আছেন, যদি মনে করেন যে কোর্স গুলো উপকারী হবে, তাহলে আমরা এই কোর্স গুলো নিয়ে আরো গবেষণা করব, কোন কোন কোর্স গুলো দেওয়া যায়। অলরেডি আমি 3টা কোর্স বাছাই করেছি। হ্যাঁ, তো ওই কোর্স গুলো আমার মনে হয় যদি আমরা করতে পারি সবাই মিলে, তাহলে একটা টিম তৈরি করে, তাহলে এটা আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আমরা এআই এর শুধু ব্যবহারকারী হব না, আমরা এআই কে দিয়ে কাজ করাইবো। মানে আমরা নিজেরাও এআই কে দিয়ে অনেক কিছু, মানে এআই এর জন্য কিছু তৈরি করবো, এআই রিলেটেড কিছু তৈরি করতে চাই। তৈরি করতে জি হলে আমাদের কিছু শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন স্যার। জি স্যার, স্যার আমি 1 মিনিট কথা বলি স্যার, সেটা স্যার, হচ্ছে আপনি কোর্স করাবেন ঠিক আছে স্যার, আমি কিন্তু আমি করাবো না, চাচ্ছি যে যে আমি ক্লাসগুলো করাবো না, হচ্ছে আমি করাবো না। যেই করায় আচ্ছা। স্যার, যেই করায় ক্লাসটা, যে ক্লাসগুলা হচ্ছে এগুলা যাতে ওই একটু লিখিত রূপ থাকলে প্র্যাকটিসের জন্য আমাদের সুবিধা হয় স্যার। যেই হুম হুম হুম। ক্লাসটা যখনই যেভাবে হোক জি আম, জি ওই স্যার ধন্যবাদ যাতে একটু আশিকুর করে রহমান আমাদেরকে স্যার। আশিকুর জি রহমান স্যার, বুঝতে জি জি স্যার। পেরেছি। আর এই ক্লাসগুলোর কিন্তু আমাদের লাইভ সেশন আমাদের পেজে আছে, বিএসসির পেজে গেলে আপনি পাবেন, একদম লাইভ পুরোটাই আছে। আপনি দরকার হলে টেনে টেনে যে জায়গাটি বুঝেননি সেই জায়গাটি দেখতে পারেন। আমাদের চ্যাট বক্সে আমাদের গ্রুপের ইয়ে দেওয়া হয়েছে, লিংক দেওয়া হয়েছে। আপনারা কেউ একজন মনে হয় চেয়েছিলেন। হ্যাঁ, আমাদের আচ্ছা ঠিক স্যার আছে, আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপে লিংক শেয়ার করেছে। সেই গ্রুপে হচ্ছে লাইভ গেছে, ওখান থেকেও দেখতে পারবেন। আর পরবর্তীতে প্রশিক্ষকদেরকে অনুরোধ করব, আপনারা যদি স্যারদের আরো কিভাবে সুবিধা হয়, আরো কতটুকু হেল্প করা যায় সে ব্যাপারে যদি একটু চেষ্টা করেন। আমরা জি আচ্ছা একেবারে ঠিক শেষ আছে, পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা আহ প্রশিক্ষণ পর্ব শেষ। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আশা করি ম্যাডাম, আপনারা একটু উপকৃত আমিনুল স্যারের কাছে হয়েছেন। একটা কথা শুনবো আমি, একটু যদি সময় দেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, আমিনুল জি স্যারের জি সাথে যে স্যার, আমি প্রশ্নটা ছিল স্যার, ওই যে জি একটা স্যার বলেন। বলছিলেন যে ওই প্রশ্ন, আপনি একটা কথা বলছিলেন কি যেন, ওই যে আজকে যে টোলটা দেখাইছে ইয়ে স্যার, মোস্তাফিজ স্যার, সেখানে বলছিলেন যে ব্যক্তিগত তথ্য যোগ করতে দেয় না, এরকম একটা কথা মনে হয় বলছিলেন, না কি যেন বলছিলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের বিষয়ে। আমি বিষয়টা বুঝি স্যার নাই। সরি স্যার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে যেমন আমরা চ্যাট জিপিটিতে ইচ্ছা করলে যে কোনো জিনিস সংরক্ষণ করতে পারি, হুম ডিপিটিতে কিন্তু সেটুকু নাই যে তথ্যের শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবেন সেটুকু অ্যালাউ করা নাই। জাস্ট আপনি শুধু কপি নিতে পারবেন, ইউজ করতে পারবেন, এটুকুই। আচ্ছা। কিন্তু আমরা যদি ওটাকে সংরক্ষণ করতে চাই কোনো ডিফল্ট হুম। হিসাবে, সেখানে সেই অপশনটুকু আচ্ছা দেওয়া নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনিও বিষয়টা আর জানেন। তার ওই অন্যান্য স্যার যেটা চেয়েছিলেন, যে একটা কপি বা একটা নোট, হ্যাঁ হুম। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ডিফিক্টের যে ডিফিক্ট মিট যে অপশনগুলো আছে কোন ধাপে কিভাবে দিলে
ওনারা সহজেই বিজ্ঞানীরা যারা আছেন ওনারা সহজেই যেন পান, যেতে পারেন। আমি এরকম একটা পিডিএফ কপি গ্রুপে দিয়ে দিব স্যার। জি স্যার, থ্যাংক ইউ আপনার ইয়ের জন্য। তবে আপনার এটার বিষয়ে আমার যে মতামতটা সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি বা যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ যে মডেল গুলো আছে তারা আমাদের চ্যাটিং বা আমাদের যে কনভারসেশনের মাধ্যমে তারা কিন্তু অনেক তথ্য সংগ্রহ করে এবং রাখে, তারা অনেক জায়গায় ব্যবহারও করতে পারে। তো এই ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের গোপনীয়তাও চলে যায়। তো এক্ষেত্রে ডিফিটের যে বিষয়টা এটা মনে হয় আমার কাছে একটা পজিটিভ মনে হয়েছে। হয়তোবা কোনো কোনো অবশ্যই ক্ষেত্রে স্যার, তার অবশ্যই। তার এই বিষয়টা অনেক ক্ষেত্রে তার মানে লার্নিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কারণ সে যদি এগুলা সংরক্ষণ না করে তার লার্নিংটা ধীর হবে। আহ, সে কিভাবে করে জানি না। তবে আর অন্যরা আমাদের তথ্যগুলো নিয়ে হয়তো লার্নিংটা দ্রুততার সাথে করতেছে, আর যেমন চ্যাট জিপিটি সবচেয়ে বেশি লোক ইউজ করে এর জন্য হচ্ছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার এখানে আমি আরেকটু শেয়ার করি। জি। আসলে চ্যাট জিপিটি যতটা প্রসার পেয়েছে বা এনার যতটুকু ইউজার রয়েছে, জিপিটি কিন্তু ততটা ইউজার নয়, যার ফলে তারা তত বেশি তথ্য সংগ্রহ তথ্য আমাদেরকে দিতে পারে না তাৎক্ষণিক। এর তো কারণ আছে, এটা আপনি নিজেও জানেন। ডিফিট হচ্ছে একটা হ্যাঁ, প্ল্যাটফর্ম বেসড, শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে কাজ platform করে। আর জি। চ্যাট জিপিটি জেনারেলাইজড, সে হ্যাঁ, এটা জানা। সবার জন্য কাজ করে, তাই না? তো এই সবার জন্য কারণে উন্মুক্ত এটা। আর হ্যাঁ, মুখে মুখে সবার কাছে চ্যাট জিপিটি। আমাদের সবার মোবাইলে জেমিনি আছে, আমরা কিন্তু জেমিনি ইউজ করি না অনেকেই। যেমন আমি কোপাইলট ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই, হ্যাঁ, চ্যাট জিপিটির না, আমি পাশাপাশি। অবশ্য জেমিনিটা বেশি ইউজ করি স্যার। হ্যাঁ, জেমিনিও কারণ ইউজ করি জেমিনিটা আমি। আমার কাছে পারফেক্ট মনে হয়। হ্যাঁ, আমি জেমিনিটা ইউজ করি। রাইট। এই জন্য ইউজ করি যে জেমিনি একটা ব্র্যান্ড। চ্যাট জিপিটি যদি ব্র্যান্ড, কিন্তু এটা গণহারে হয়ে গেছে। তো হুম তো এই হুম বিভিন্ন তথ্য পাচার হওয়ার সম্ভাবনা বেশি। আর গুগল অ্যাকাউন্ট দিয়ে যখন আমার জেমিনি খোলা আছে, সেখানে হুম, আমার একটু সিকিউরিটি বেশি থাকে। এই জন্য আমি জেমিনি সবসময় ইউজ করার চেষ্টা করি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ থ্যাংক ইউ আমিনুল স্যার। স্যার এবং ফজল মনির স্যার। স্যার, আসসালামু বিবি হোসনা ম্যাডাম, জি, আমাদের তারিকুল স্যার মনে হয় যুক্ত আছে। একটু আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সামনে এভাবে আরো নতুন নতুন প্ল্যাটফর্ম, নতুন নতুন এআই এর সাথে পরিচিত করাবেন আগামী ক্লাসগুলোতে। আমাদের সাথে যারা আছেন তাদেরকে বলবো সাথেই থাকুন, আরো নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হন।